নির্জন এক পরিবেশ, চারিদিকে সবুজে ঘেরা। চলে এলাম এমন এক বাড়ি, নির্জন এক বাড়ি। দেখে মনে হচ্ছে নির্জন চুপচাপ ভুতুরে এক বাড়িতে চলে আসলাম। নির্জন এই বাড়িটিতে এক সময় ছিল জাঁকজমাট। মধু সাহার আমলে ছিল এই বাড়ির স্বয়ংসম্পূর্ণ। পাকিস্তান আমলে এই বাড়ির মালিক ছিলেন মধু সাহা। তারপরে তার ওয়ারিশে মালিক হলেন রাধাবল্লভ সাহা। যখন বাংলাদেশ স্বাধীন হলো, জাতীয় পার্টির আমলে আমাদের মাননীয় মন্ত্রী আলহাজ টি.এম. গিয়াসউদ্দিন আহমদ তাদের কাছ থেকে এই বাড়িটি ক্রয় করে নিল। বর্তমানে তিনিই মালিক এবং কি তার ওয়ারিশগণ মালিক। চলুন আমরা আজ এমনই এক বাড়ির নিয়ে একটু আলোচনা করব, ঘুরবো, দেখব। তবে কেউ বলতে পারবেন না যে এটা কোনো জমিদার বাড়ি ছিল না বা কোনো রাজবাড়ি ছিল না। নড়িয়া উপজেলার নড়িয়া হইতে লুনসিং যাওয়ার মধ্যস্থলে একটি গ্রাম আছে, গোয়ালপাড়া। চলুন এই গোয়ালপাড়ায় অবস্থিত এই বাড়িটি আজ আমরা ঢুকে দেখব। এই বাড়ির পরিবেশ ও কি কি অক্ষত অবস্থায় আছে। এই বাড়িটির বর্তমান নাম দেওয়া হয়েছে ফাতেমা ভবন। ফাতেমা ভবন নামেই এখন পরিচিত আলহাজ টি.এম. গিয়াসউদ্দিন আহমদের বাড়ি বললেই সকলেই চিনে। বাড়ির গেটে লেখা আছে প্রবেশ নিষেধ, তারপরও আমি ঢুকবো, কারণ আমার প্রতিবেশী এলাকা। বাড়িতেই ঢুকতেই দেখলাম জনশূন্য বাড়ির মধ্যে একটি কল দেয়া আছে। পথিকগণ যাওয়ার সময় এখান থেকে পানি পান করবে। আছে আলহাজ টি.এম. গিয়াসউদ্দিন আহমদের নিজের বানানো একটি মসজিদ। এই মসজিদে পাঞ্জেগানা নামাজ হয় জুমুয়ার নামাজ। মুসল্লিগণ আশেপাশের লোকজন এসে এখানেই নামাজ আদায় করেন। বানিয়ে দেওয়া হয়েছে একটি অজুখানা, যাতে মুসল্লিদের দূরে কোথাও যেতে না হয় অজু করতে। যদিও মসজিদটি অনেক আগেই করা হয়েছিল, তাই বেশ বড় নয়। পারিবারিকভাবেই প্রথমে মসজিদটি করা হয় এবং কি এই বাড়িতে ছিল একটি এতিমখানা এবং কি ওই এতিমখানা ও মাদ্রাসার সকল ছাত্রগণ এখানেই নামাজ পড়তেন। একটু এগুলি দেখা যাচ্ছে একটি পুকুর ঘাট। জনশূন্য এই বাড়িতে পুকুর ও ঘাটটিও যেন রয়েছে সব কিছু শূন্য এবং জংলা লতাপাতাই যেন এখন এই বাড়ি, পুকুর ঘাট, গাছপালা সকল কিছুর সঙ্গী। ব্যবহার হচ্ছে না পুকুরটি, তাই এখন এই অবস্থায় পড়ে রয়েছে। আশেপাশের পরিবেশগুলো দেখেন যে লতাপাতায় সকল কিছু জড়িয়ে আছে। পাশেই আছে বড়সড় নারিকেল গাছ, আছে কয়েকটি তাল গাছ। হঠাৎ ঢুকলেই যেন ভয় কেঁপে ওঠে এই বাড়িতে। ওই পুকুর থেকে একটু আগলেই দেখা যাচ্ছে আরেকটি ঘাট। এই শান বাঁধানো ঘাটে একটা সময় ছিল বহু মানুষের আড্ডাখানা। আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ এই ঝোপঝাড়ের মধ্যে থাকে বিষধর সাপ। তারপরেও আমি এই ভয়ের বাধা পেরিয়ে যাব। এখানে আসলাম, দেখছি
এইখানেও এই ঘাটে বসার স্থানগুলো যেন এখন ঝোপঝাড়ের নিত্যদিনের সঙ্গী। ঝোপঝাড়ের মাঝেও আরও কিছু লতাপাতা, তারপরে রয়েছে পুকুরের আশেপাশে কতগুলো গাছ। আজকাল এমন সান বাঁধানো ঘাট যেন কোনো বাড়িতেই নতুনভাবে দেখা যায় না, যেখানেই দেখবেন সব পুরাতন ঘাট। নিচ থেকে উপর পর্যন্ত দেখলেই গা সিমসিম দিয়ে ওঠে। তো পুকুরের আশেপাশে যে নারিকেল গাছগুলো লাগানো, এগুলো নিশ্চয়ই পুকুরের পানি পরিষ্কার রাখার জন্যই লাগানো হয়েছিল। বাড়িটি রয়েছে জনশূন্য, তাই গাছগুলো হয়েছে ফলশূন্য। আমি এই ঘাট থেকে এখন বেরিয়ে যাব একটু বাইরে, দেখি আর কি কি দেখা যায়। দেখতে পাচ্ছি সেই চিরচেনা একটি আমলকি গাছ। জনশূন্য বাড়িতে গাছটিও যেন শূন্য হয়ে পড়ে আছে। এখান থেকে দেখতাম আগে স্কুল কলেজ এর বিভিন্ন ছাত্রছাত্রীরা এসে, এলাকাবাসী এসে আমলকি নিত। আমি এখন দাঁড়িয়ে আছি এই বাড়ির ঘেরা একটি দেয়াল, সেই দেয়ালটি পড়ে আছে। বাড়ির ভিতরে তাকাতেই দেখছি একটি পুরান প্রাসাদ। দেখা যায় একটি গাড়ি রাখার গ্যারেজ। এখানে আগে তাদের গাড়ি রাখা হতো, কিন্তু আজ ঝোপের ঝাড়ে লুকিয়ে আছে গ্যারেজটি। এখানে দেখা যায় যে একটি খালি ভিটা আছে, এখানে ছিল এই বাড়ির একটি চিকিৎসালয়। আমরা ছোটবেলা দেখতাম এখানে অনেকেই আসতো, এসে বিভিন্ন ধরনের ঔষধ নিয়ে যেত। বাড়িটি দেখলে বলা যাবে না এটি কোনো জমিদার বাড়ি ছিল, সত্যি। এই বাড়িটির পূর্ব পাশে আরেকটি পুকুর দেখা গেছে। তবে বন্ধুগণ, এই বাড়িতেও মোটমাট 3টি পুকুর আছে। চলুন আমরা এই পুকুর ঘাটে গিয়ে দেখি। এই পুকুর ঘাটেও তেমনই জনশূন্য অবস্থায় পড়ে রয়েছে, আর আশেপাশে লতাপাতা জড়িয়ে আছে। এত সুন্দর করে পুকুর ঘাট, ঘর বাড়ি এখন যেন মানুষের সাধ্যের বাইরে। পরিবেশগুলো খুব ভালোই লাগছে, কিন্তু জনশূন্য অবস্থায় একটি বাড়ি পড়ে আছে, তাই মনটা যেন ভালো লাগছে না। এই বাড়িটির সঙ্গী এখন বিভিন্ন ধরনের গাছপালা ও ঝোপঝাড়। এই বাড়িতে সকল কিছুর মধ্যে বেশিরভাগই ছিল ফল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সুপারি গাছ, তরমুজ গাছ, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফল গাছের আড্ডা ছিল যেন এই বাড়িটি। চেয়েছিলাম ওই দিকে যাব, কিন্তু সাপের ভয় আমাকে যেতে দিল না। এখন এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার
পথেই দেখতে পাচ্ছি একটি ছোট ঘর। ঘরটি সম্ভবত তাদের রান্নাঘর ছিল। অযত্নে পড়ে আছে ঘরটি। ভাঙাচুরে ঘরটির মাঝে যেন রয়ে গেছে কিছু মায়া। আমরা এখন এই ভবনটিতে ঢুকবো। ভবনের মাঝে ঢুকে দেখব তার কি অবস্থা। ঢুকতেই বাম পাশে কিছু কক্ষ আছে। এই কক্ষগুলোতেই থাকতো এতিমখানার ছাত্ররা। কক্ষগুলো যেন শূন্য অবস্থায় পড়ে আছে। একটা সময় এই বাড়িগুলোর বা কক্ষগুলোর অনেক যত্ন ছিল। এখন নেই কোনো লোকজন, নেই কোনো যত্ন। ভিতরে যে প্রাসাদগুলো দেখছেন এগুলোতেই তারা থাকতো। বাড়ির চারপাশেই যেন ঝোপঝাড় গাছপালা। চলুন এখান থেকে একটু বের হই। বন্ধুগণ, এই যে গাছের বাগান দেখছেন, এখানে ছিল একটি সময় সুপারি গাছের বাগান। আজ নেই সুপারি গাছ, আছে কিছু মেহগনি কাঠ গাছ। চলুন আমরা এখান থেকে বেরিয়ে এখন যাব এই বাড়ির দক্ষিণ পাশে নড়িয়া ইউপি স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ সংস্থা। এই লাল ভবনটি দেখা যাচ্ছে, ওই লাল ভবনটি হলো আমাদের পরিবার পরিকল্যাণ সংস্থা। এই স্বাস্থ্য পরিবার কল্যাণ সংস্থাটি বেশ পুরনো হয়ে গেছে। তবে ভাবতেই বোঝা যায় বাড়ির দক্ষিণ পাশে একটি বড় ধরনের খাল রয়েছে, এরও কিছু কাহিনী। সম্ভবত এই যে ঘোষপাড়া বটতলা কালী মন্দিরটি মধু শাহর আমলেই বানানো হয়েছিল। এখনও ঘোষপাড়ার হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে এসে পুজো দেয়। এটা হলো বাড়ির উত্তর পাশের রাস্তা। এইখানে এখন যেমনই আমরা হাঁটতে পারছি, একটা সময় এইখানে লোকজন হাঁটতে খুব ভয় পেত। এখানে ছিল বাঁশঝাড় ও বাগান। এখান থেকে কিছু দূর এগুলোই দেখা যাচ্ছে আবারও খাল বা বের। বাড়ির উত্তর পাশে এই বেরের চিত্রটি বলে দেয় এটি একটি সময়ের জমিদার বাড়ি। কারণ আমার জানা মতে আমরা যখন শুনেছি মুরব্বীদের কাছ থেকে, বড় বড় জমিদার বাড়ির আশেপাশে খাল বা বের কাটা হতো, যেন দুর্বৃত্তরা তাদেরকে হামলা করতে না পারে। এটা হলো বাড়ির পূর্ব পাশ। চারিদিকেই দেখা যাচ্ছে বের বা খাল কাটা। বন্ধুগণ, আমাদের নড়িয়া উপজেলার নড়িয়া হইতে লঞ্চিং যাওয়ার মধ্যখানে আলহাজ টি.এম. গিয়াসউদ্দিনের বাড়ি, অথবা বলতে পারেন মধু শাহর বাড়ি দেখালাম। তবে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।